আমার এই কাটাটা কিছুদিন যাবত কমতেছে না, উপরে আসছে উপরেই আছে, মানে বুঝতেছি না কি হয়েছে, কোনো সমস্যা হয়েছে কিনা। দেখেন তো ফুয়েলের কাটাটা আসলে কমতেছেই না। 2 দিন যাবত বাইক চালাচ্ছি, মানে বাইক চালাচ্ছি তো মাইলেজটা মনে আগে থেকে একটু বেটার পাচ্ছি, যেহেতু ইঞ্জিনটা একটু রিফাইন হচ্ছে, মানে ঘষায় ঘর্ষণের ফলে রিফাইন হচ্ছে। এটার আজকের বিষয় না, আজকের বিষয় হলো বাইকের চেন কী করে ক্লিন করবেন। বর্ষাকাল বলেন অথবা যে কোনো সময় আসলে বাইকের চেন ক্লিন করা আমার মনে হয় সবচেয়ে বেশি ম্যান্ডেটরি বিষয়। কারণ বাইকের চেন যদি আপনার পরিষ্কার না থাকে বা বাইকের চেনে যদি সামথিং কোনো প্রবলেম থাকে, তাহলে আপনার দেখা যাচ্ছে বাইক চালায় আপনি মজা পাবেন না, বা বাইককে চালানোর ক্ষেত্রে আপনি আসলে কমফোর্টেবল ফিল করবেন না যদি বাইকের চেন আপনার প্রপার আপনার সাথে ওয়ার্ক না করে। এখন বাইকের চেনের উপরেই কিন্তু আপনার বাইকটা সম্পূর্ণ চলতেছে বা বাইকের চাকাগুলো সম্পূর্ণ রান করতেছে। এই কারণে বাইকের চেন মোস্ট অফ দ্য টাইম সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে ক্লিন করা দরকার। আজকে রোড পুরো ফাঁকা, আমি বের হয়েছি এমন একটা টাইমে ভাই, এই টাইমটাতে মাঝখানে দেখলাম কাজ করতেছে, দুই একটা করে বাস ছাড়তেছে না, মানে রাস্তার ভিতরে গ্যাসের লাইনের কাজ করতেছে। এই কারণে রোডটা পুরোটাই ফাঁকা। আর ম্যাক্সিমাম গাড়িগুলো ঢুকতেছে হলো আপনার ওই বাড্ডা রোডে। এই রোডে খুবই কম বাস ঢুকতেছে, যেগুলো একমাত্র মোয়াখালী যাবে সেগুলি ঢুকতেছে। আমি যে উপায়গুলো ফলো করে বাইকের চেন পরিষ্কার করি, বা আমার যে উপায়গুলো আমি অনেকদিন থেকে ইউজ করতেছি, আমি অ্যাটলিস্ট 3টা উপায় এখন পর্যন্ত ইউজ করছি আমার নিজের বাইকের, আমার নিজের প্র্যাকটিক্যাল লাইফে। আমি 3টা জিনিস এখন পর্যন্ত ফলো করছি, সেগুলো আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি। আসেন, আমার যখন সুজুকি জিক্সার মনোটন ছিল তখন থেকে আমি বাইকের চেনের গুরুত্বটা বুঝতে পারছি, যে বাইকের চেন আদৌ কি গুরুত্ব সহকারে কতটুকু ক্লিন করা দরকার, বা বাইকের চেন গুরুত্ব সহকারে ক্লিন করলে কি হতে পারে, এটা আমি বুঝতে পারছি। এখন বাইকের চেন যদি আপনার ময়লা থাকে, দেখা যাচ্ছে আপনি যে চেনটা দিয়ে চালাবেন 20,000 কিলোমিটার, সে চেনটা আপনার 10,000 8,000 কিলোমিটারের চেন স্পকেট চেঞ্জ করতে হচ্ছে। যেমন আমার 4B বাইকটাতে আমার কিন্তু 4,500 কিলোমিটারে কিন্তু সামনের যে চেন স্পকেট ওইটার 2টা দাঁত ভেঙে গেছে। এখন অনেকে বলতে পারেন 4,500 কিলোমিটার কেমনে 2টা দাঁত ভাঙছে। আমি 4B যখন চালাইতাম ভাই, ওই টাইমে আমি অত একটা বুঝতাম না, মানে চেন যে আদৌ ক্লিন করতে হয়, চেনটা যে আদৌ ক্লিনের বিষয়, এটা আমি বুঝতাম না, যা সত্যি কথা। এখন আমি যদি বুঝি, আমি সব জানতাম শমশের, আমি যদি বলি সেটা আসলে আমার আপনাদের সাথে ইনজাস্টিস করা হবে। আমি আসলে ওই টাইমে বুঝতাম না যে আমার বাইকের চেনও আদৌ ক্লিন করতে হয়, বা বাইকের চেন ক্লিন করার কিছু আছে, এমন কিছু বাংলাদেশে পাওয়া যায়। তখন আমার বাইকের যখন আপনার দাঁতগুলো ভেঙে যায় চেন স্পকেটের, ওই টাইমে আমি যখন চেন স্পকেট চেঞ্জ করি, তখন ওনারা বলতেছিল যে আপনি চাইলে লুপ করতে পারতেন, আপনি মোবিল দিলে চেনের ইগুলো ভাঙতো না। পরবর্তীতে কিছুদিন পর তো আমি 4Bটা সেলই করে দেই, আমার সামথিং কিছু রঙের কারণে আমার টাকা পয়সা প্রয়োজন ছিল, আর 4B বাইকটাও আমার সাথে অ্যাডজাস্ট হচ্ছিল না, এই কারণে আমি সেল করে দিই। এখন আসেন, আপনারা যারা প্র্যাকটিক্যাল লাইফে বাইকের চেন কোনো দিনই ওয়াশ করেন নাই বা বাইকের চেন কোনো দিনই ক্লিন করেন নাই, তারা কী করে ক্লিন করতে পারবেন। আমি যখন সুজুকি জিক্সার মনোটন বাইকটা চালাতাম, ওই সময়টার কথা আপনাদেরকে বলি। সুজুকি জিক্সার মনোটন বাইকে আমি প্রথম অবস্থাতে চেন স্পকেটটা আপনার ক্লিন করতাম WD-40 দিয়ে। WD-40 আমি ওই টাইমে একবারে আপনার বংশাল গেছিলাম, বংশাল থেকে কিনে আনছিলাম 3টা। এটা মেবি 2022 সালের কথা। তখন আমার কাছ থেকে 180 টাকা করে নিয়েছিল। তো 180 টাকা বা 190 টাকা সামথিং এরকম হতে পারে WD-40। এখন হয়তো প্রাইস 200-250 মতো হয়েছে, কারণ ডে বাই ডে বাংলাদেশে তো প্রাইস বাড়ে, প্রাইস তো আর কমে না। এটা আমাদের বাংলাদেশের একটা ইউনিভার্সাল ট্রুথ, মানে চিরন্তন সত্য কথা। মানে মানুষ যদি অল্প সহজে বাংলাদেশকে প্রেডিকশন করা যায় বিশ্বের যে কোনো জায়গা থেকে, তাহলে সহজেই বলতে পারবে এদেশে জিনিসের দাম খালি বাড়ে, এদেশে জিনিসের দাম কমে না। সো এই কারণে এখন কত আছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন WD-40 প্রাইস, আর আপনারা কী করে বাইকটা চেন যত্ন নেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন। সো আমি তখন WD-40 দিয়ে বাইকের চেনটা ক্লিন করতাম, তারপর আমি গিয়ার অয়েল ইনস্টল করতাম, মানে চেনের ভিতর গিয়ার অয়েল দিতাম, ইনস্টল না তো গিয়ার অয়েল দিতাম আর কি। সো গিয়ার অয়েল দিয়ে তারপর বাইকের চেনটা ক্লিন করে। এখন অনেকে কোশ্চেন করতে পারেন, ওই টাইমে কি আপনি প্রপারভাবে ক্লিন করতে পারছেন? ওই টাইমে প্রপারভাবে ক্লিন হয়েছে কি না সেটা আমার জানা নেই। এখন অনেকে বলতে পারেন কেন জানা নেই, তাহলে ভিডিও কেন তৈরি করতেছেন? আসলে দেখেন, আমার লাইফে প্রথম ওইটা WD-40 দিয়ে বাইকের চেন ক্লিন করা। দোকানে সামথিং বাইকের চেন ক্লিন করে 50 টাকা করে নেয়। এখন মেবি অনেক দোকানে এর বেশি হতে পারে, অনেক দোকানের কমও হতে পারে। যেমন আমাদের এরিয়াতে আমি যেখান থেকে বাইকটা ওয়াশ করাই, ওইখানে আর কি 50 টাকা করে নেয় বাইকের চেন ক্লিন করা। কারণ আমার কাছে 50 টাকাটা অনেক বেশি মনে হয়, এই কারণে আমি একটা সহজ সমাধান আপনাদের কিছুক্ষণ পরে বলতেছি। আগে আসেন, আপনারা কী করে বাইকের চেনটা ক্লিন করেন সেটা আগে কমেন্ট করে আমাদের জানান। আমার জানা দরকার, আপনাদের কমেন্টের মাধ্যমে আমি বুঝতে পারবো যে আপনারা নিজেদের প্র্যাকটিক্যাল লাইফে, নিজেদের বাহ্যিক লাইফে কী করে বাইকের চেনটা ক্লিন করতেছেন, বা বাইকের চেনটা ক্লিন করে আপনারা সঠিক সুন্দরভাবে সুস্থ রাখতেছেন। এখন আমার যে উপায়টা আমি সেটা তো আপনাদের বলতেছি, কিন্তু ওই টাইমে আমার কিছু সামথিং কিছু প্রবলেম ছিল। আমি জাস্ট WD-40 দিয়ে
আপনার বাইকটাকে চেনটা পরিষ্কার কইরা ন্যাকড়া দিয়ে মুছে নেই চুষ নেই, তারপরে গিয়ার অয়েল দিয়ে দিতাম। এটা আসলে আমার কিছু রং ছিল। পরবর্তীতে কি হয়েছে, আমার WD-40 দেওয়ার কারণে বাইকের যে আপনার ভিতরে কিন্তু একটা রাবার থাকে, সেই রাবারগুলো চেনের ভিতরে, সেই রাবারগুলো আসলে আস্তে 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 শক্ত হয়ে গেছে। সেই শক্ত হয়ে যাওয়ার কারণে রাবারগুলো একটা সময় আমার চেন থেকে ব্যাড নয়েজ আসতেছিল। যেহেতু সুজুকি জিক্সার মনোটন আমি 17,570 কিলোমিটার রাইড করেছি, এই কারণে ওই বাইকটা থেকে ব্যাড নয়েজ আসতেছিল চেন থেকে 15,000 কিলোমিটারের পর। তারপর আমার যেই সমস্যাগুলো হয়েছে সেগুলো আমি চেষ্টা করছি সুজুকি জিক্সার এসএফে না করার জন্য। সো এসএফে আমি বাইকের চেন কী করে ক্লিন করতাম আসেন আপনাদের সেটা বলি। এসএফ যখন বাইকটা আমি কিনলাম তখন আমি আমার বাইকের চেন ক্লিন করার জন্য তথাকথিত যে আমরা দোকানে যে ইউজ করে সেটাই পদ্ধতিটা আমি ফলো করলাম। এবং সেই পদ্ধতিটা কি, দোকানে ম্যাক্সিমাম দোকানেই দেখবেন বাইকের চেনগুলো কেরোসিন দিয়ে ইউজ করে, মানে কেরোসিন ইউজ করে বাইকের চেনগুলো ক্লিন করে। এখন আমিও কিন্তু তথাকথিত সেই বিদ্যার দিকেই গেলাম, মানে কেরোসিন দিয়ে বাইকের চেনগুলো ইউজ করলাম। আমার সুজুকি এসএফ বাইকটা সম্পূর্ণ কেরোসিন দিয়ে বাইকের চেন ইউজ করেই আমি দেখা যাচ্ছে পরিষ্কার করেছি। এখন কেরোসিন দিয়ে কি করে ইউজ করছি আমার স্ক্রিনে এখন অবশ্য আপনারা দেখতেছেন, আমি ভিডিওর শুরুতেও কিছু অংশ দিয়েছিলাম, এখনও দেখতেছেন। আমি আমার এই যে সুজুকি এসএফ বাইকটা যেভাবে ক্লিন করতাম সেমভাবে আমার N250 বাইকটা কিন্তু আমি কালকে রাতে আমি চেষ্টা করছি ক্লিন করার জন্য, আপনাদের জন্য কিছু ভিডিও করে রাখছি, এখন আপনারা সেগুলো দেখতেছেন। এখন আসেন আমি যেভাবে ক্লিন করছি এটা কি প্রপার ক্লিন বা প্রপার ওয়েতে ক্লিন করা? এখন আমি যতটুকু জানছি আপনার কেরোসিন অথবা WD-40 দিয়ে দুইটার মধ্যে কম্পেয়ার করে আমি যতটুকু বুঝতে পারছি। এখন আমি কি করে বুঝতে পারছি, আমি বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে বিভিন্ন কিছু, সেগুলো নাম আর বললাম না, কারণ বিভিন্ন ভিডিওতে একই নাম বললে একটু সমস্যা হয় ইউটিউবের পলিসির কারণে। আপনারা যদি জানতে চান অবশ্যই আমার ফেসবুক পেজ অথবা ভিডিওর নিচে কমেন্ট করেন, আমি কমেন্টের মাধ্যমে আপনাদের লিখে দেবো যে আমি কোনখান থেকে এটার ইনফরমেশনটা পাইছি যে চেন WD-40 থেকে কেরোসিন দিয়ে ক্লিন করলে বেটার হয়। আমি 2-4টা আপনার ওয়ার্ল্ড ওয়াইডে রিভিউয়ারদেরও ব্লগ দেখছি যারা বাইক রিলেটেড ভিডিও তৈরি করে। আমাদের বাংলাদেশের কথা বলে তো লাভ নাই, বাংলাদেশে ম্যাক্সিমাম রিভিউয়ারই পেড রিভিউ করে থাকে, বাংলাদেশে 90% রিভিউয়ারই পেড রিভিউ করে থাকে। ওই 2-4টা ছোটো ইউটিউবার যাদের আর কি আপনারা দেখবেন 50K নিচে সাবস্ক্রাইবার, আমার মনে হয় ওই বেচারারা শুধু আপনার না পাইরা অরিজিনাল রিভিউটা দেয়, কারণ তাদের তো স্পন্সর দেয় না এই কারণে। আর বাংলাদেশে যারা বড় বড় উচ্চ বংশীয় ইউটিউবার আছে তারা সবাই পেড রিভিউ করে থাকে। এটা আমার মানে ব্যক্তিগত মতামত, আমি এটা আর কি বলতে পারি, কারণ যতদিন থেকে তাদের ইউটিউবারদের ভিডিও দেখতেছি অতদিন থেকে আর কি আমি এতটুকুই বলতে পারি যে তারা আসলে পেট রিভিউ ছাড়া কোনো কিছুই দেয় না। মানে পেট করতে করতে তাদের এখন মুখের ভিতরে শুধু পেট ছাড়া আর কোনো রিভিউই আসে না। এখন সুজুকি এসএফ বাইকটাতে আমি সম্পূর্ণ কেরোসিন তেল দিয়ে ইউজ করে প্রথম অবস্থাতে আমি বাইকের চেনে কেরোসিন তেল যে কোনো একটা ওয়ের মাধ্যমে দিতাম। আমি সুজুকি এসএফ বাইকটাতে শুরুতে এই বাইকে কেরোসিন তেল দেওয়ার জন্য একটা বড় সিরিজ কিনি, মানে সিরিজগুলো আছে না যেগুলো দিয়ে আপনার গরুর ইঞ্জেকশন দেয় মেবি, অনেক বড় সিরিজগুলো, ওগুলো একটা কিনে আমার এলাকা থেকে 25 টাকা নিচ্ছিল। ওইটা আমি পানি সম্পদ যে আমাদের এলাকায় হসপিটাল আছে ওইখান থেকে কিনি। আপনাদের এরিয়ায় কোনো হসপিটাল থাকলে আপনারা সেখান থেকেও কিনতে পারেন। এখন কোথায় কোথায় পাওয়া যায় মানুষের ওইটা হবে না 100%, কারণ ওইটা অনেক বড়, আপনার ইন জেনারেলি অনেক বড়, মানুষের যে সিরিজ থাকে সেই সিরিজ থেকে অনেক বড়। ওইটা আপনার 20 মিলি, মানে 20 মিলি ইঞ্জেকশন নেয়, আর মানুষের সিরিজটা দেখলাম সর্বোচ্চ 10 মিলি। সো ওইটার ভিতরে আমি কেরোসিন 20 মিলি আপনার টেনে নিতাম, 20 মিলি মেবি 200 মিলি, আমার সঠিক জানা নেই। সো কেরোসিন তেল টেনে নিয়ে তারপর আমি ওইটার ভিতরে কেরোসিন তেলগুলো আস্তে 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 চেনের ভিতরে দিতাম, ওই সিরিজের যে আপনার সুই আছে সুইয়ের মাধ্যমে। পরবর্তীতে চেন ঘুরতো আর হলো পরিষ্কার হতো। পরবর্তীতে আমি 2-3 বার এরকমভাবে কেরোসিন তেল বোতল থেকে নিতাম আর হলো আমি চেনের ভিতর দিতাম, দিয়ে যখন দেখতাম একেবারে চেনগুলো ক্লিন হয়ে গেছে, তখন যে কোনো একটা ন্যাকড়া অথবা যে ব্রাশটা আমি ইউজ করছি, এখন ভিডিওতে দেখতেছেন এটা আমার N250-তে ইউজ করা। আমি এটা অনেক আগে থেকে ইউজ করি, যখন আমার সুজুকি এসএফ বাইকটা ছিল তখন থেকে ইউজ করি, কারণ আমি এটার সাথে ইউজ টু হয়ে গেছি। তো এই কারণে বলা চলে যে এটা আমি অনেকভাবে ইউজ করতেছি বা অনেক আমার ক্ষেত্রে বেটার রেজাল্ট আসতেছে, এই কারণে আমি ইউজ করতেছি। তো তখন আমি এটা ইউজ করার মাধ্যমে আমি দেখলাম যে বাইকের চেনটা তো ভালোই ক্লিন হয়, তাহলে এইভাবেই তো ক্লিন করা যায়। সো আমি তারপর এইভাবে ক্লিন করতেছি তো কোনো সমস্যা হচ্ছে না, বা এখন পর্যন্ত কোনো সাডেন প্রবলেম আমি পাই নাই, বা আমার লাইফে প্র্যাকটিক্যাল লাইফে কোনো সমস্যা এখন পর্যন্ত হয় নাই। এখন আপনাদের লাইফে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, অনেকে বলে যে কেরোসিন দিয়ে ক্লিন করলে নাকি বাইকের যে আপনার ম্যাটেরিয়ালগুলো যেগুলো আর কি
ওই যে বললাম না আমার কিছুক্ষণ আগে যে আমি সুজুকি মনোটনে আমার কিন্তু আপনার ব্যাড নয়েস আসছিল চেনের ভিতরে যে রাবারগুলো থাকে সেই রাবারগুলো শক্ত হয়ে গেছে। এগুলো আসলে ভাই কেরোসিনের মাধ্যমে আসলে শক্ত হয় না, বা কেরোসিন দিলে শক্ত হয় না। এটা কেন শক্ত হয় সেটাও আমি বলতেছি। আপনারা যদি কেরোসিনটা দিয়ে সাথে সাথে লুবিং করে ফেলেন, তাহলে আপনার বাইকের যে রাবারগুলো আছে চেনের ভিতরে, চেন স্পকেটের ভিতরে বা চেন সেটের ভিতরে, সেই রাবারগুলো আস্তে আস্তে শক্ত হয়ে যাবে। এটা অনেকে বলে যে আপনার কেরোসিন দিলে সমস্যা হয়, তারফিন দিয়ে ওয়াশ করলে সমস্যা হয়, মানে চেন ওয়াশের কথা বলতেছি। এটা আসলে হয় না এগুলোর কারণে। এটা ম্যাক্সিমাম আমাদের আফটার মনিটরিংয়ের কারণেই হয়, মানে আফটার যে আমরা বাইকের একটা যত্ন নিতে পারি না, এই কারণে আমাদের ম্যাক্সিমাম প্রবলেমগুলো বাইকের ক্ষেত্রে হয়ে থাকে। আমরা আসলে বাইক ওয়াশ করি যখন, তখন বলি যে চেনটা ক্লিন করে দে। সো বাইকে ওয়াশের পরে চেনটা ক্লিন করে দেয়, তারা কিন্তু ওই জায়গায় কোনো ন্যাকড়া দিয়ে আপনার ওইটা মোছে না, প্লাস হলো কোনো ব্রাশ ট্রাশ ইউজ করে না। ওই জাস্ট একবার দেখানোর জন্য একটা ব্রাশ ইউজ করলে করে, আবার অনেক সময় ব্রাশ ইউজ করে না। অনেক দোকানে আমি দেখছি, আমি তো অনেক জায়গায় বাইকের চেন ক্লিন করাইছি, ঢাকায় বলেন ঢাকার বাইরে বলেন, ট্যুরের ক্ষেত্রে গেছি, দেখা যায় কক্সবাজার চেনের ভিতরে বালুই পড়ছে, এখন বলছি যে ভাই একটু চেনটা ক্লিন করে দেন, তখনও ওনারা দেখা যাচ্ছে সামটাইম কোনো ব্রাশ ট্রাশ ইউজ করে না, জাস্ট খালি চেনের ভিতরে কেরোসিন স্প্রে করছে, স্প্রে করে বাইকটা ওয়াশ করে দিয়েছে, তারপর বাইকে লুবিং করে দিয়ে দিয়েছে। এটা আসলে প্রপার ওয়ে না। আমি আপনাদের আবারও বলতেছি, আপনারা যেখান থেকে বাইকের চেনটা ওয়াশ করাবেন, চেষ্টা করবেন বাইকের চেনটা ওয়াশ করার পর মিনিমাম বাইকের চেনটা যাতে শুকায়, এতটুকু বাইকের চেনকে দেওয়ার জন্য। এখন বাইকের চেনটা কখন শুকাবে আমি আর আপনি তো বলতে পারি না। আপনি চেষ্টা করেন আপনার বাইকে একটা ন্যাকড়া দিয়ে চেনটা মুছে দেওয়ার জন্য। সো ন্যাকড়া দিয়ে যদি আপনি বাইকের চেনটা মুছে দিতে পারেন, এখানে এটা ভেঙে পড়ে আছে, কী হয়েছিল জানি না, যা হয়েছে হয়েছে, আমি ভিডিও তৈরি করি ভাই। এখন আপনার বাইকের চেনটা যদি আপনি কিছু দিয়ে মুছে দিতে পারেন, আমার মনে হয় আপনি তারপর লুবিং করলে আপনার বাইকের চেনের নিয়ে কোনো প্যারা খেতে হবে না, বাইকের চেন নিয়ে কোনো ঝামেলায় পড়তে হবে না, আপনার বাইকের চেনে নয়েজ আসবে এরকম কোনো প্রবলেম আপনাকে পড়তে হবে না। এখন যারাই নয়েজ নিয়ে সমস্যায় আছেন, তারা চাইলে এই জিনিসগুলো করতে পারেন, যে বাইকের চেনে প্রথম অবস্থাতে আপনারা কেরোসিন দিয়ে সম্পূর্ণ চেনটাকে ওয়াশ করবেন। এখন ওয়াশ বলতে আপনি কেরোসিন এটাকে আমি যেভাবে দিলাম এখন এভাবে দিতে পারেন, অথবা আমি যে শুরুতে বললাম যে আমি কিন্তু এসএফ বাইকটাতে আমি ইঞ্জেকশনের মাধ্যমে দিছি, মানে একটা ইঞ্জেকশন নিয়েছিলাম, ইঞ্জেকশনের মাধ্যমে দিছি, আপনার ওইভাবেও দিতে পারেন। আমার কাছে মনে হয় আমি এইভাবে যে ওয়েতে এখন বর্তমানে দিছি, যে বোতলে করে দিছি, এই ওয়েটা আপনারা ফলো করতে পারেন। বোতল দিয়ে পরবর্তীতে আপনারা চাইলে বোতলটা ফালাই দিতে পারেন, অথবা চাইলে বোতলটা রেখেও দিতে পারেন। এটা অ্যাজ ইউজুয়াল আপনাদের উইশ, আপনারা যেভাবে ক্লিন করতে অভ্যস্ত বা আপনারা যেভাবে ক্লিন করে থাকেন সেভাবে আপনারা ক্লিন করতে পারেন। এটা আপনাদের একদম নিজস্ব ব্যক্তিসত্তা থেকে আপনাদের করতে হবে। এখন আসেন, এটা দিয়ে ক্লিন করার পর আমি কেমন পারফরমেন্স পাচ্ছি, কারণ পারফরমেন্সই তো সবচেয়ে মুখ্য, বা পারফরমেন্সই তো সবচেয়ে আসল। এখন পর্যন্ত আমি বাইকের চেনটা ক্লিন করার পর আমি অলমোস্ট 92 কিলোমিটার চালাই ফেলছি। সো 92 কিলোমিটার চালানোর পর আমি এখন পর্যন্ত কোনো প্রবলেম পাই নাই, বা এখন পর্যন্ত কোনো প্রবলেমে পড়ি নাই। তারপরও দেখা যাক কি হয়, বা তারপরও দেখা যাক বাইকের সামটাইম কোনো সাডেন টাইমের জন্য কোনো প্রবলেমে পড়ি কিনা, বা সাডেন টাইমের জন্য কোনো সিচুয়েশন আমার আপডেট হয় কিনা, যেটার মাধ্যমে আমি আপনাদের কিছু বলতে পারবো যে আমার এই জিনিসটা করার ফলে এই জিনিসটা হয়েছে, বা এই জিনিসটা করার ফলে এই জিনিসটা হয় নাই। চাইলে আপনারা সেগুলো অ্যাপ্লাই করে আপনাদের প্র্যাকটিক্যাল লাইফেও বুঝতে পারবেন। সুজুকি এসএফ বাইকটা তো মোটামুটি 7600 কিলোমিটারের মতো আমি এইভাবেই চেন ওয়াশ করে চালাইছি। যদি কোনো নয়েজের বা যদি সাউন্ডের প্রবলেম হতো তাহলে আশা করি হয়ে যেত। আর সুজুকি এসএফ বাইকটা আমার লাইফে সবচেয়ে কম চালানো বাইক ছিল। এখন কেন কম চালানো বাইক ছিল আপনারা অনেকে জানেন। আমি সুজুকি এসএফ বাইকটা কেনার পর ঠিকমতো ভিডিও আপলোড দিতে পারি না, এটা আমার ব্যর্থতা। কারণ হলো সুজুকি এসএফ বাইকটা আমার মানে কেনার পরপরই আমার ফ্যামিলির বিভিন্ন পেশারে বলেন, আমার কাজের ক্ষেত্রে দেশের বাইরে যেতে হয়। আমি সিঙ্গাপুরে গেছিলাম একটা কোম্পানিতে, আমাকে জবের অফার লেটার এসেছিলো, সেই কোম্পানিতে আমি জবে জয়েন করি। পরবর্তীতে সেই কোম্পানিতে সাডেন কিছু সময়ের জন্য আমার আর জবটা করা হয় নাই, বা আমার আর জবের সাথে থাকা হয় না। এই কারণে আমি আর ওই টাইমে ওই সিঙ্গাপুরে স্টে করি নাই, তারপর বাংলাদেশে আবার চলে আসি। সো ওইটা নিয়ে একটা ভিডিও আসবে, ভিডিওর কাজটা চলতেছে, হয়তো এই ভিডিওর কিছুদিন পরে পাবেন। কারণ ভাই দেশের বাইরের ট্যুরের ক্ষেত্রে বা দেশের বাইরের ভিডিওগুলো এই মোটো ব্লগের মতো এত সহজভাবে এডিট করা যায় না, অনেক 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 প্যারার ভিতরে যেতে হয়। বা এই কারণে বলি যে দেশের বাইরে ভিডিওগুলো আমি দেই, সেগুলো একটু সময় নিয়ে আমি এডিট করে তারপরে দিতে হয়। কারণ এত সহজে এডিট করে সহজে আসলে আপলোড দেওয়া যায় না, যত সহজে মোটো ব্লগগুলো আপলোড দেওয়া যায়। বা মোটো ব্লগে তো অত স্লাইড থাকে না,
বা মোটোব্লগে তো অত আপনার কাট আউট থাকে না। আর দেশের বাইরের ভিডিওগুলোতে কাট আউট থাকে, ওগুলোতে আপনার দেখা যাচ্ছে স্ক্রিপ্ট লিখে তারপরে দিতে হয়। এই কারণে আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো পাবেন, হয়তো একটু সময় লাগবে, কারণ সময় নিয়ে সেই ভিডিওগুলো দিতে হবে। এখন ওই সময়টাতে আমি সুজুকি এসএফ বাইকটা অত একটা চালাতে পারি নাই। সো এসএফ বাইকের ওভারঅল পারফরমেন্স আমার কাছে যদি কেউ জানতে চান তাহলে এসএফটা কিনতে পারেন। গুডস অফ মানি যদি আপনার থাকে তাহলে এসএফ বাইকটা কিনতে পারেন। এখন আপনি যদি একটা বাইকের উপর নির্ভরশীল হন, একটা বাইক চালায় আপনি সব জায়গায় যাইবেন, তাহলে সুজুকি এসএফ বাইকটা আপনি কিনেন না। আর যদি গুডস অফ মানি আপনার না থাকে তাহলে সুজুকি এসএফ বাইকটা কিনেন না। এখন গুডস অফ মানি বলতে আমি কি বুঝাইছি, আপনার যদি অর্ডার টাকা পয়সা থাকে তাহলে আপনি সুজুকি এসএফ বাইকটা কিনেন। কারণ সুজুকি এসএফ বাইকটা আপনি অর্ডার টাকা পয়সা না দেখলে কিনে আসলে লাভ নাই, কারণ ওই বাইকটাতে কিছুই নেই যেটা আপনি অন্য কোনো বাইকে পাবেন। আসলে ওই বাইকটাতে আমার কাছে তেমন কিছু আমি পাই না। এখন আপনারা কে কী পান সেটা আপনাদের ব্যক্তিগত মতামত বা আপনাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স, পার্সোনাল ওপিনিয়ন আপনারা বলতে পারেন। এখন আমি যে কেরোসিন দিয়ে বাইকের চেনটা ওয়াশ করছি, এটা কোন কোন ইনফরমেশন থেকে আমি কালেক্ট করছি যদি আপনারা কমেন্ট করেন, তাইলে আপনাদের আমি সেই ইনফরমেশন বা কোন এর মাধ্যমে আমি জানতে পারছি বা কোন কোন রিসার্চের মাধ্যমে আমি জানতে পারছি। আমরা কিন্তু ভিডিও তৈরি করার আগে অবশ্যই আমি বিভিন্ন অ্যানালাইসিস করে নেই যে এটা আসলে ভালো বা এটা আসলে আমি অ্যাপ্লাই করি আমার বাইকে, অবশ্যই ভালোটা আমার জানতে হবে, কারণ আমার কষ্টের টাকা দিয়ে বাইক কিনা। আমার ইউটিউব থেকে আমি 2 টাকাও পাই না এখন পর্যন্ত, আমার ইউটিউবে আমার কোনো মালই দেয় না এখন পর্যন্ত, কোনো কিছুই দেয় নাই। সেই কারণে বলা চলে আমার কষ্টের টাকা দিয়ে আমি এখন পর্যন্ত সব বাইকগুলো কিনছি। আমার কষ্টের ইনকাম করা উপার্জিত টাকা রাত দিন না ঘুমায় ইনকাম করছি ভাই। অনলাইনে ইনকাম কিন্তু অনেক কঠিন। আমার অনলাইনে ইনকাম বলতে আমার অনলাইনে একটা সামান্য কিছু পেজ আছে, অনেক দিন থেকে বিজনেস করতেছি 2020 সাল থেকে। সেই কারণে মোটামুটি অনলাইন বিজনেসই হয়ে গেছে আমার এখন প্রফেশন, আর অনলাইন বিজনেসই হয়ে গেছে আমার এখন পেশা বলা চলে বর্তমানে। ভবিষ্যতে যদি এই প্রফেশনে থাকি সে আপনাদের সাথে শেয়ার করবো, আর না থাকলে আপনারা সেটাও জানবেন। সো আপনারা যারা যেভাবে ইউজ করেন বাইকের চেন ক্লিন করার ক্ষেত্রে, যেটাই ইউজ করেন কমেন্ট করে জানাতে পারেন যে আমরা এই স্পেসিফিক জিনিসগুলো ইউজ করি বাইকের চেন ক্লিন করার ক্ষেত্রে। আপনি চাইলে এটা ইউজ করতে পারেন, যে আপনার ক্ষেত্রে এটা ভালো হবে বা আপনার ক্ষেত্রে এটা শুভকর হবে, চাইলে আপনি এটা ইউজ করতে পারেন যেহেতু আপনারা ইউজ করেন। আমি জানি আমার ভিউয়ার্সরা কখনো আমাকে হতাশ করবেন, আপনারা অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। একটা মোটোব্লগ তৈরি করতে ভাই প্রচুর প্যারার ভিতর যেতে হয়। আমার কাছে মনে হয় বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারিয়াস পেশা হলো মোটোব্লগ। যারা মোটোব্লগ করে তাদের সাথে আপনি কথা বললে অবশ্যই সকলেই একটা কথা বলবে যে বাংলাদেশের টপ রিস্ক প্রফেশন হলো মোটোব্লগ। এই প্রফেশনে আসলে কখনো লাইফ থাকে না, আপনাকে কথা বলতে হবে একদিকে আপনার লুকিং গ্লাস লক্ষ্য রাখতে হবে, একদিকে আপনার মিটার লক্ষ্য রাখতে হবে, আপনার একদিকে সামনে দেখতে হবে। সো এই কারণে আমি বলি আমাদের মোটোব্লগ তৈরি করতে অনেক প্যারার ভিতর যেতে হয়। অবশ্যই যারাই মোটোব্লগ তৈরি করে সবাইকে অ্যাপ্রিসিয়েট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো করবেন। এগুলো করতে কোনো টাকা পয়সা খরচ হয় না, ও তো কিপটেমি করে কী করবেন।